আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ খবর হলো পশ্চিমবঙ্গের মগরাহাট বিধানসভা আসনের 11টি এবং ডায়মন্ড হারবারের 4টি বুথে আজ পুনর্নির্বাচন। সকাল 7টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। ভোট গণনার প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখতে পশ্চিমবঙ্গের একাধিক জেলা পরিদর্শন করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, বিশ্বব্যাপী জ্বালানি সংকটের মধ্যেও দেশীয় বাজারে জ্বালানির দাম স্থিতিশীল রয়েছে। 2027 সালের জনগণনার আওতায় অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হরিয়ানা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ে হাউস লিস্টিং বা গৃহ তালিকাভুক্তির কাজ শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বশেষ শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। আইপিএল ক্রিকেটে গতকাল দিল্লি ক্যাপিটালস 7 উইকেটে রাজস্থান রয়্যালসকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার 2 বিধানসভা কেন্দ্রের 15টি বুথে আজ পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে। কমিশনের তরফে প্রকাশিত তালিকা অনুযায়ী মগরাহাট পশ্চিম 11টি এবং ডায়মন্ড হারবারের 4টি বুথে ফের ভোট হবে। সকাল 7টায় ভোট গ্রহণ শুরু হবে, চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে এই নির্দেশ জানায়। গত 29শে এপ্রিল দ্বিতীয় দফা ভোটের সময় এই সব কেন্দ্রগুলি থেকে অশান্তি এবং নির্বাচনী প্রক্রিয়ায় বিঘ্ন ঘটানোর খবর আসে। এর প্রেক্ষিতে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার এবং পর্যবেক্ষকরা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে রিপোর্ট পাঠান। সেখান থেকে ফের ভোট নেওয়ার সুপারিশে নতুন দিল্লিতে ভারতের নির্বাচন কমিশনে পাঠানো হয়। তা খতিয়ে দেখার পরই কমিশন আপাতত এই 15টি কেন্দ্রে পুনরায় ভোট নেওয়ার কথা জানিয়েছে। এই বুথগুলিতে 29শে এপ্রিলের ভোট বাতিল ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ফলতার 30টি বুথ নিয়েও রিপোর্ট পাঠানো হয়েছে। সেই সংক্রান্ত সিদ্ধান্ত এখনও পর্যন্ত জানা যায়নি। উল্লেখ্য, ফলতার 170 এবং 189 নম্বর বুথে ইভিএমে বিজেপির প্রতীকে টেপ লাগিয়ে দেওয়ার অভিযোগ সামনে আসার পরই তৎপর হয় নির্বাচন কমিশন। ভোট গণনার প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখতে একাধিক জেলায় পরিদর্শন করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী গণনা কেন্দ্রগুলির পরিকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা, স্ট্রং রুম সংলগ্ন নজরদারি এবং গণনার দিন প্রোটোকল ঠিকমতো মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখাই এই পরিদর্শনের মূল উদ্দেশ্য। গতকাল বিকেলে বাঁকুড়া বিশ্ববিদ্যালয় গণনা কেন্দ্রের স্ট্রং রুম পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। अभी में अच्छा है, यहाँ तो एकदम क्लोज्ड है, बिल्डिंग ठीक है, स्ट्रॉन्ग रूम का भी जगह ठीक है, जितना लेआउट होना चाहिए वैसा है। सब ठीक ठाक अरेंजमेंट है, सब ठीक ठाक चल रहा है, एज पर रूल है, एज पर लॉ है। अभी पूरा कंप्लीट नहीं हुआ है, लेकिन चल रहा है। लेआउट देखिए हम लोग निपुण का है, 2-3 जगह है साउथ इंडिया में। পশ্চিমবঙ্গে সোমবারের ভোট গণনার প্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাজ্যে 294টি বিধানসভা কেন্দ্রের আওতাধীন 77টি গণনা কেন্দ্রের স্ট্রং রুমগুলির নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রায় 1050 জন কেন্দ্রীয় নিরাপত্তা কর্মীকে মোতায়েন করা হয়েছে। সিসিটিভি নজরদারির সহায়তায় একটি ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা কার্যকর থাকবে। নির্বাচন কমিশন জানিয়েছে, গণনা কেন্দ্রগুলির 100 মিটারের মধ্যে কোনো যানবাহন প্রবেশের অনুমতি দেওয়া হবে না। গণনা কেন্দ্রের চত্বরের বাইরের নিরাপত্তার দায়িত্ব থাকছে রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনীর উপর। গণনা কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশপথ এবং গণনা কক্ষের দিকে যাওয়ার পথগুলির নিরাপত্তার দায়িত্বে থাকবে রাজ্যের পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী উভয়ই। তবে গণনা কক্ষের ভেতরে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনীর সদস্যরাই উপস্থিত থাকবেন। রিটার্নিং অফিসার এবং সরকারি পর্যবেক্ষক ছাড়া অন্য কারোর জন্য মোবাইল ফোন ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ। কলকাতা পুলিশ শহরের 7টি জায়গায় স্ট্রং রুমের সামনে ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা জারি করেছে। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, সাখাওয়াত মেমোরিয়াল স্কুল, হেস্টিংস হাউস, যাদবপুরের এপিসি রায় পলিটেকনিক কলেজ, সেন্ট টমাস বয়েজ স্কুল, বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি ও বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলের 200 মিটারের মধ্যে 5 জন বা তার বেশি জমায়েত করা নিষিদ্ধ। পুলিশ কমিশনার অজয় নন্দ এক নির্দেশিকায় জানিয়েছেন, এই এলাকায় কোনো মিটিং, মিছিল, সমাবেশ বা বিক্ষোভ প্রদর্শন করা যাবে না। অবিলম্বে এই নির্দেশিকা কার্যকর হয়েছে। গণনা শুরু হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। নির্দেশ অমান্য করলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে বলে উল্লেখ করা হয়েছে। জনমত 2026। জনমত 2026। কারা জিতছে, কারা হারছে, কারা করবে নতুন সরকার?
জানতে হলে কাল পাতুন আকাশবাণীতে। 4 মে সোমবার ভোট গণনার গতি প্রকৃতি ফলাফল জানতে শুনুন জনমত 2026। 4 মে সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শোনা যাবে এই বিশেষ অনুষ্ঠান। থাকবে নির্বাচনী সংবাদ, বিশেষজ্ঞদের ফলাফল বিশ্লেষণ এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের মতামত। রাত 8টা 5 থেকে 10টা পর্যন্ত শুনুন জনমত 2026-এর দ্বিতীয় পর্ব। দুটি পর্বই রিলে করবে আকাশবাণীর শিলিগুড়ি, শান্তিনিকেতন ও মুর্শিদাবাদ কেন্দ্র। শোনা যাবে ডিটিএইচ পরিষেবাতেও। ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতা এবং ইউটিউব চ্যানেল আরএনইউ কলকাতা সোশ্যাল মিডিয়াতেও শুনতে পাবেন জনমত 2026। 4 মে সোমবার সকাল 10টা থেকে শুনুন জনমত 2026। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, ভারত বর্তমানে বিশ্বের 5ম বৃহত্তম পরিশোধিত ও অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশ হিসেবে উঠে এসেছে। গুজরাটের সুরাটে তৃতীয় ভাইব্রেন্ট গুজরাট আঞ্চলিক সম্মেলনে যোগ দিয়ে শ্রী পুরী বলেন, আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খল ব্যাহত এবং পরিবহন খাতে খরচ বৃদ্ধি পেলেও সরকার খুচরো বাজারে জ্বালানির দাম স্থিতিশীল রেখেছে। এর মধ্যে দিয়েই নাগরিকদের প্রতি সরকারের দায়বদ্ধতা প্রমাণিত হয়। ভারতের ক্রমবর্ধমান অর্থনৈতিক শক্তির কথাও তিনি তুলে ধরেন। The government absorbed the shock at the fiscal system level rather than passing it immediately on to the consumer's wallet. And because preparations made over the last decade, we diversified our sources. Crude sourcing has now expanded from 27 countries to 41. And we increased our domestic production by 60%. And also because we are incentivizing the movement to natural gas. 2027 সালে জনগণনার আওতায় অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হরিয়ানা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ে হাউস লিস্টিং বা গৃহ তালিকাভুক্তির কাজ শুরু হয়েছে। এর আগে এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে 15 দিনের সেলফ এনুমারেশন বা স্বগণনার সময়সীমা নির্ধারিত ছিল, যা গতকালই শেষ হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, অন্ধ্রপ্রদেশ ও মধ্যপ্রদেশ সহ যে রাজ্যগুলিতে তৃণমূল স্তরে কাজ শুরু হয়েছে সেখানে আগামী 30 মে পর্যন্ত প্রশিক্ষিত গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বশেষ শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে তৈরি সমস্যা সমাধানের সম্ভাবনা নিয়ে সংশয় তৈরি হয়েছে। উল্লেখ্য, ইরান গতকাল পাকিস্তানি মধ্যস্থতাকারীদের কাছে সংশোধিত শান্তি প্রস্তাব জমা দেয়। ট্রাম্প বলেছেন, নতুন শান্তি প্রস্তাবে ইরান এমন কিছু শর্ত আরোপ করেছে যা মেনে নেওয়া ওয়াশিংটনের পক্ষে সম্ভব নয়। ইরানের সরকারি সংবাদ সংস্থাগুলি জানিয়েছে সে দেশের নেতৃত্ব পরিস্থিতি মোকাবিলায় সক্রিয় রয়েছে। অন্যদিকে লেবাননে ইসরায়েলি হামলায় 2 শিশুসহ 30 জন মারা গেছে বলে খবর। মধ্যপ্রাচ্যে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করতে পারে এমন যে কোনো রকমের কর্ম তৎপরতা এড়িয়ে চলার জন্য রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সব পক্ষের কাজে আবেদন জানিয়েছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় গুতেরেস বলেন, 3 মাস ধরে মধ্যপ্রাচ্যে সংকট চলছে এবং এর ফলে সমগ্র মানবজাতিকে মূল্য চোকাতে হচ্ছে। আইপিএল ক্রিকেটে গতকাল জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস 7 উইকেটে রাজস্থান রয়্যালসকে হারিয়ে দিয়েছে। এই জয়ের ফলে দিল্লি পয়েন্ট তালিকায় 6ষ্ঠ স্থানে উঠে এলো। অন্যদিকে 10 ম্যাচের মধ্যে 6টিতে জিতে রাজস্থান রয়্যালস 4র্থ স্থানে রয়েছে। জয়ের জন্য 226 রানের লক্ষ্য তাড়া করতে নেমে দিল্লি ক্যাপিটালস 19 ওভার 1 বলে 3 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। দিল্লির হয়ে কেএল রাহুল 40 বলে 75 রান করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গের মগরাহাট পশ্চিম বিধানসভা আসনের 11টি এবং ডায়মন্ড হারবারের 4টি বুথে আজ পুনর্নির্বাচন। সকাল 7টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। ভোট গণনার প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখতে পশ্চিমবঙ্গের একাধিক জেলা পরিদর্শন করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, বিশ্বব্যাপী জ্বালানি সংকটের মধ্যেও দেশীয় বাজারে জ্বালানির দাম স্থিতিশীল রয়েছে। খবর শেষ হলো। এরপর খবর শুনবেন সকাল 7:25 মিনিটে।